আজকের আলোচনা হাওড়া ব্রিজ নিয়ে, মানে এখনকার রবীন্দ্র সেতু। হ্যাঁ, যেটা কলকাতা আর হাওড়াকে জুড়ে রেখেছে হুগলি নদীর ওপর। এটা তো শুধু একটা সংযোগকারী পথ নয়। ঠিক তাই, এটা তো কলকাতার একটা পরিচয়ই বলা চলে। একদম। আমাদের কাছে এর ইতিহাস আর স্থাপত্য নিয়ে কিছু তথ্য আছে, কিছু বই আর ওয়েব থেকে নেওয়া আর কি। বেশ ভালো। তাহলে আমরা এর নির্মাণ, ইতিহাস, কিছু ইন্টারেস্টিং পরিসংখ্যান আর এর যে সাংস্কৃতিক গুরুত্ব সেগুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ, সেটাই চেষ্টা থাকবে। আচ্ছা, একটা মজার তথ্য দিয়ে শুরু করা যাক। শুনলাম এখনকার এই যে বিশাল স্টিলের ব্রিজ, এর আগে নাকি এখানে একটা পন্টুন ব্রিজ ছিল, মানে ভাসমান। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, পন্টুন ব্রিজ ছিল। বেশ অন্যরকম ছিল ব্যাপারটা। সেটা কেমন ছিল, মানে কেন বদলাতে হলো? আসলে 1874 সালের ওই পন্টুন ব্রিজটার বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। ধরুন নদীর স্রোত, বা ধরুন যানবাহনের চাপ, এগুলো সামলানো বেশ কঠিন হচ্ছিল। ও আচ্ছা, মানে খুব একটা মজবুত ছিল না তাহলে। ঠিক সেরকম নয়, তবে তখনকার প্রয়োজন অনুযায়ী একটা স্থায়ী, আরও বেশি ভার সইতে পারে এমন সেতুর দরকার পড়ছিল খুব। বুঝলাম। আর সেখান থেকেই কি এই এখনকার ক্যান্টিলিভার ডিজাইনের ভাবনাটা এলো? এর বিশেষত্বটা কি? হ্যাঁ, সেখান থেকেই এই ক্যান্টিলিভার ডিজাইনটা, মানে এমনভাবে তৈরি যাতে নদীর মাঝে কোনো পিলার ছাড়াই দুপাশের স্তম্ভ থেকে বাড়ানো অংশের ওপর ব্রিজটা দাঁড়িয়ে থাকে। ইন্টারেস্টিং। এর কাজ শুরু হয়েছিল 1936-এ, শেষ হলো 1943 নাগাদ। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, মানে পুরো ব্রিজটা কিন্তু রিভেট দিয়ে জোড়া। রিভেট? মানে নাটবল্টু নয়? না, কোনো নাটবল্টু ব্যবহার করা হয়নি। গরম লোহার পিন হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে জোড়া লাগানো হয়েছে পুরোটা। ভাবা যায়, সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা তো একটা বিরাট ব্যাপার। সত্যিই তাই, অসাধারণ একটা কাজ। আচ্ছা, আর এর নামটা তো পরে বদলানো হয়েছিল, রবীন্দ্র সেতু। হ্যাঁ, 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে উৎসর্গ করা হয়, কিন্তু মানুষ তো এখনও হাওড়া ব্রিজ নামেই বেশি চেনে, তাই না? হ্যাঁ, ওই নামটাই মুখে মুখে ফেরে বেশি। আচ্ছা, এর বিশালতার কথা যদি বলি, পরিসংখ্যানগুলো কেমন? ওহ, এটা বিশাল। লম্বায় প্রায় 705 মিটার, মানে প্রায় 1.25 কিলোমিটার। 1.25 কিলোমিটার? হ্যাঁ, আর নদীর ওপর যে মূল স্প্যানটা, মানে পিলার ছাড়া অংশটা, সেটাই প্রায় 457 মিটার। চড়াও তো কম নয়, 21.6 মিটার। আর দুপাশে হাঁটার রাস্তাও আছে। হ্যাঁ, ফুটপাতগুলো বেশ চওড়া। আর উচ্চতা, জল থেকে কতটা উঁচু? প্রায় 82 মিটার উঁচু, বেশ উঁচু। এই সংখ্যাগুলো শুনলেই এর বিশালতাটা বোঝা যায়। আর এর ওপর দিয়ে তো প্রচুর গাড়ি মানুষ যাতায়াত করে, তাই না? হ্যাঁ, ব্যস্ততার দিক থেকে এটা তো বিশ্বের অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি এর ওপর দিয়ে শুধু ট্র্যাম চালিয়ে ক্ষমতা পরীক্ষা করা হয়েছিল। তাই নাকি? ট্র্যাম? হ্যাঁ, কিন্তু এখন এখন তো প্রতিদিন গড়ে প্রায় লাখখানেক গাড়ি চলে, আর পথচারী প্রায় 1.5 লক্ষ। 1.5 লক্ষ মানুষ হেঁটে পার হন প্রতিদিন। হ্যাঁ, তাই তো একে বিশ্বের অন্যতম ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজ বলা হয়। এই ব্যস্ততার মধ্যে আর একটা ইন্টারেস্টিং জিনিস পড়েছিলাম, গরমে নাকি ব্রিজটা একটু লম্বাও হয়, মানে প্রসারিত হয়। হ্যাঁ, এটা একদম সত্যি। তাপ বাড়লে এটা প্রায় 4.8 ইঞ্চি পর্যন্ত বাড়ে। সত্যি? এটা কিভাবে সম্ভব? মানে এটা কি কোনো সমস্যা তৈরি করে না? না না, এখানেই তো ইঞ্জিনিয়ারিংয়ের কামাল। এই যে প্রসারণ, বা ধরুন ঝোড়ো বাতাসে একটু দুলুনি, এই ব্যাপারগুলো মাথায় রেখেই এর ডিজাইন করা হয়েছে। এটা এর ফ্লেক্সিবিলিটি বা স্থিতিস্থাপকতা বাড়ায়। বাহ, মানে এটা পরিবেশের সাথে মানিয়ে নেয়। একদম, যেন একটা জীবন্ত কাঠামো। এটাই এর এত বছর ধরে টিকে থাকার একটা কারণ। দারুণ তো। শুধু একটা কাঠামো নয়, রীতিমতো মানিয়ে নিচ্ছে পারিপার্শ্বিকের সাথে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং তো হলো, এবার যদি এর সাংস্কৃতিক দিকটা দেখি, প্রায়ই তো একে গেটওয়ে অফ কলকাতা বলা হয়। ঠিক তাই। কত সিনেমা, গল্প, ছবিতে কলকাতাকে বোঝাতে এই ব্রিজটা ব্যবহার করা হয়েছে। এটা একদম শহরের একটা প্রতীকে পরিণত হয়েছে। হ্যাঁ, সিনেমায় তো প্রায়ই দেখি। আর এখন তো আরও সুন্দর হয়েছে। 2020 থেকে এর উপর প্রোগ্রামেবল এলইডি আলো লাগানো হয়েছে। রাতে সাউন্ড আর লাইট শো হয়। ও হ্যাঁ, দেখেছি। খুব সুন্দর লাগে দেখতে। তাতে এর আকর্ষণ আরও অনেক বেড়ে গেছে। যারা এই ব্রিজটা ভালো করে দেখতে বা অনুভব করতে চান, তাদের জন্য কি টিপস দেবেন? কখন গেলে ভালো?
আমার মনে হয় সকাল বা সন্ধেবেলা যখন আলোটা একটু নরম থাকে তখন ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়া বা ধরুন পাশেই যে মিলেনিয়াম পার্ক আছে সেখান থেকে দৃশ্য দেখাটা একটা দারুণ অভিজ্ঞতা। মিলেনিয়াম পার্ক থেকে তো দারুণ ভিউ পাওয়া যায়। হ্যাঁ, আর হাওড়া স্টেশনের কাছে হওয়ায় এখানে পৌঁছানো খুব সহজ। তাহলে এই পুরো আলোচনাটা থেকে যেটা বুঝলাম, হাওড়া ব্রিজ আসলে শুধু লোহালক্করের একটা স্ট্রাকচার নয়, না, একেবারেই না। এটা একটা ঐতিহাসিক যাত্রার প্রতীক। মানে ওই পন্টুন ব্রিজ থেকে আজকের এই ক্যান্টিলিভার রূপে আসা, এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিস্ময়। ওই রিবেট দিয়ে তৈরি, নাটবল্টু ছাড়া, আবার পরিবেশের সাথে আকারে বদলায়। আর শহরের জীবনের সাথে কিভাবে জুড়ে আছে, বিশ্বের অন্যতম ব্যস্ততম সেতু। আর সবশেষে এটা একটা জীবন্ত সাংস্কৃতিক আইকন। একদম। পুরো ব্যাপারটাকে যদি একটু বড় করে দেখি তাহলে বোঝা যায় কিভাবে একটা ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম না হয়ে একটা শহরের পরিচয়, তার গর্ব, তার ইতিহাসের অংশ হয়ে ওঠে। রবীন্দ্র সেতু তো আসলে কলকাতার অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছে। ঠিক বলেছেন। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে, হাওড়া ব্রিজের মতো আর কোনো স্থাপত্য আছে যা কেবল একটা কাঠামো হয়ে না থেকে একটা শহর বা অঞ্চলের একেবারে নিজস্ব পরিচয়ের অংশ হয়ে উঠেছে? আর কেনই বা হয় এমনটা? এটা কিন্তু বেশ ভাবার মতো একটা প্রশ্ন। হয়তো স্থাপত্যের ইতিহাস, তার প্রেক্ষাপট, মানুষের জীবনের সাথে তার যোগ, এই সবকিছুর ওপর নির্ভর করে। এটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের মতো এখানে শেষ করা যাক তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই।